বাংলাদেশে যে রাসেলস ভাইপারের আগমন, এই অঞ্চলগুলো ম্যাপ যেটা দেখা যায় সেটা হচ্ছে যে পদ্মা অববাহিকায় এবং পলি মাটি সমৃদ্ধ অঞ্চল যেখানে মূলত আমাদের কৃষি হয়, সেই অঞ্চলগুলোতে ব্যাপক হারে এই সাপটা দেখা যাচ্ছে। এর একটা ইফেক্ট আছে। আমি এর সাথে একটা গন্ধ পাচ্ছি, যেটা আমি মনে করি এটা আমার পার্সোনাল পারসেপশন, এটা সঠিক কিনা সেটাও আমি আলোচকদের মূল্যবান মতামত চাই। সেটা হচ্ছে যে আমরা ইন্ডিয়া বয়কট করছি, আমাদের দেশে 36 লক্ষ টন পিঁয়াজ হয়, আমাদের দরকার 25 লক্ষ টন। এবং যেই সমস্ত অঞ্চলে রাসেলস ভাইপার ইনফ্লিকশন দেখা যাচ্ছে সেগুলো সবগুলো কৃষি সম্প্রসারিত অঞ্চল। ফলে আমাদের কৃষি বিঘ্নিত হবে এবং আমাদের ভারতের উপর কৃষি পণ্য এবং অ্যান্টিভেনাম এবং মেডিসিনের জন্য নির্ভরশীলতা বাড়বে। এবং এটাকে আমি মুসলমানি করতে গিয়ে শিশু মৃত্যু, চিকিৎসা করতে গিয়ে শিশু মৃত্যু, এরপরে গণহারে অগ্নিকাণ্ড, আমি এটা স্যাবোটাজ হিসাবে বিবেচনা করতে চাইবো। গত বছর ছিল না এরকম ভাই, এই বছরই এক, আমি নির্দিষ্ট করে বলতে পারি, আপনার রুগীর নামও যদি জানতে চান আমি বলতে পারবো। ওই এই যে রাসেল ভাইপার, এই সাপের দংশনেই এই বছরই 7 জন মারা গেছে ভাই। তবে এর আগে আমি কয়েকজন দর্শককে যুক্ত করেছি, মাত্র দু একজন দর্শককে যুক্ত করবো এই বিশেষ বিষয়টি নিয়ে, তাদের কোনো ধরনের আগ্রহ বা কোনো ছোট প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। জনাব ইশতিয়াক আহমেদ, আপনি একটু দয়া করে বলবেন কোথা থেকে বলছেন, আপনি এই বিষয় নিয়ে আপনার মন্তব্য বলুন আর ছোট করে প্রশ্ন করতে পারেন। জনাব ইশতিয়াক আহমেদ প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমি পদ্মা অববাহিকা অঞ্চল থেকেই বলছি। আমার এলাকায় রাসেল ভাইপার ভেসে আসছে। আহ আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আকস্মিক বাংলাদেশে রাসেলস ভাইপার বেড়ে যাওয়া, এটা রহস্যজনক ম্যাটার কিনা, এই বিষয়টাকে ওভারলুক করা হচ্ছে কিনা। কারণ হচ্ছে বাংলাদেশে এর আগেও অনেক ধরনের সাপ আছে, সেগুলো বাড়লো না। ইঁদুরের কথা বলে রাসেল ভাইপার বাড়লো, কিন্তু এখানে কিন্তু একটা বিষয় একজন আলোচক বলেছেন যে আমাদের দেশে যে অ্যান্টিভেনাম গুলো এগুলো সব ইন্ডিয়া থেকে আসে। আমাদের দেশের অ্যান্টিভেনাম গুলো 100% ইন্ডিয়া থেকে আসে। আজ থেকে 10 মাস আগে চিটাং বিশ্ববিদ্যালয়ের প্রাণীতত্ত্ব বিভাগ রাসেস ভাইপারের অ্যান্টিভেনাম ট্রায়ালের দিক থেকে অনেকটা এগিয়ে গিয়েছে এবং তারা সম্ভবত মুরগির উপরে প্রয়োগও করেছে। এরপরে বলেছিল সফল হলে ইঁদুরের উপর প্রয়োগ করবে। ঠিক তার পরপরই এই কনসিকুয়েন্সটা আসলো, রাসেল ভাইপার ব্যাপক হারে একটা পেন্ডেমিক এপিডেমিকের মতো ছড়িয়ে পড়লো। আপনি আরেকটু সিকোয়েন্সটা দেখবেন যে এর আগে গণহারে আগুন লাগা শুরু হলো। আরেকটু সিকোয়েন্স দেখবেন যে এর আগে যে মুসলমানি করতে গিয়ে গণহারে মানুষ মারা গেল। তো এগুলো সবকিছু একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থায় একটা বিদেশি শক্তির আধিপত্যবাদ থাকলে যা যা হয় তা তা হচ্ছে কিনা, বা এই জায়গায় কোনো বহিঃশত্রু ষড়যন্ত্র আছে কিনা, সেটা একটা দেখতে হবে। এটা হলো 1 নম্বর বিষয়, আমার প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে যে রাসেলস ভাইপারের আগমন, এই অঞ্চলগুলো ম্যাপ যেটা দেখা যায় সেটা হচ্ছে যে পদ্মা অববাহিকায় এবং পলি মাটি সমৃদ্ধ অঞ্চল যেখানে মূলত আমাদের কৃষি হয়, সেই অঞ্চলগুলোতে ব্যাপক হারে এই সাপটা দেখা যাচ্ছে। এর একটা ইফেক্ট আছে। আমি এর সাথে একটা গন্ধ পাচ্ছি, যেটা আমি মনে করি এটা আমার পার্সোনাল পারসেপশন, এটা সঠিক কিনা সেটাও আমি আলোচকদের মূল্যবান মতামত চাই। সেটা হচ্ছে যে আমরা ইন্ডিয়া বয়কট করছি, আমাদের দেশে 36 লক্ষ টন পিঁয়াজ হয়, আমাদের দরকার 25 লক্ষ টন। এবং যেই সমস্ত অঞ্চলে রাসেলস ভাইপার ইনফ্লিকশন দেখা যাচ্ছে সেগুলো সবগুলো কৃষি সম্প্রসারিত অঞ্চল। ফলে আমাদের কৃষি বিঘ্নিত হবে এবং আমাদের ভারতের উপর কৃষি পণ্য এবং অ্যান্টিভেনাম এবং মেডিসিনের জন্য নির্ভরশীলতা বাড়বে। এবং এটাকে আমি মুসলমানি করতে গিয়ে শিশু মৃত্যু, চিকিৎসা করতে গিয়ে শিশু মৃত্যু, এরপরে গণহারে অগ্নিকাণ্ড, আমি এটা স্যাবোটাজ হিসাবে বিবেচনা করতে চাইবো। আশা করি উপস্থাপক এবং আপনি আপনি এটাকে স্যাবোটাজ হিসেবে দেখতে যাচ্ছেন, এর স্যাবোটাজের কোনো বিষয় রয়েছে কিনা এই একটা প্রশ্ন বড় ভাবে বড় করে আনে, এবং বাংলাদেশের ট্রিটমেন্টের ব্যাপারে। ধন্যবাদ আপনাকে। জনাব এমডি রনি খান, আপনি কুয়েত থেকে মনে হয় যুক্ত হয়েছেন, আপনার নামের পাশে কুয়েত লেখা আছে, বলুন। কুয়েতে তো সালাম ফেজদা পিপলের সম্মানিত, সালাম ফেজদা পিপলের সম্মানিত সঞ্চালক সাগর ভাই, আমি আপনার এই সমসাময়িক বিষয় নিয়ে যে টকশো গুলো করেন আজকে 3-4 বছর ধরে দেখি, আজকে জয়েন করলাম। আমার বাড়ি মানিকগঞ্জ হরিরামপুর থানার। তার মানে আপনিও ওই এলাকা থেকে? জি বলুন বলুন, আপনার কাছে গুরুত্বপূর্ণ তথ্য চাই। আমার বাবা একজন কৃষক। আমার বাড়ি আজিমনগর ইউনিয়নে, হরিরামপুরের 3টা উপজেলা চরাঞ্চলে, সেখানে হচ্ছে আপনার লেস্টাগঞ্জ, হরিরামপুর এবং ওই সুতালুরি 3টা ইউনিয়ন। আর পুরা চরাঞ্চলে আরো কয়েকটা ইউনিয়ন আছে, সেটা ফরিদপুরের ওই সাইড থেকে কিছু অঞ্চল আছে। কিন্তু আমাদের হরিরামপুর মানিকগঞ্জের যে 3টা উপজেলা, সেটা আপনার এই সুতালুরি এবং ওই আমাদের যে আজিমনগর ইউনিয়ন। আমার বাবা একজন কৃষক সেখানে। আজ পর্যন্ত আমি, আমার মায়ের সাথে তো প্রতিনিয়তই কথা হয়। 7 জন লোক মারা গেছে। আসলে ভাই দেখেন, যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছিলাম,
এখানে হুম। যে পদক্ষেপটা নেওয়া আমি মনে করি আমার এলাকায় যে এখন বর্তমানে যে সমস্যাটা, ওই চরাঞ্চল থেকে আসতে গেলে ভাই আপনার 4 থেকে 5 ঘন্টা ব্যয় হয়ে যায় রাস্তার মধ্যে, নদী পার হয়ে আসতে, ট্রলারে রোগী নিয়ে আসতে আসতে উপজেলা যেখানে হরিরামপুর যেখানে উপজেলা যে স্বাস্থ্য খুবই কমপ্লেক্স সেখানে গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, জি ভাই, হ্যাঁ। সেখানে আসতে গেলে যে অ্যান্টিভেনম যে দিবে, হয়তো রাত্রে আনছে রুগী, সেখানে হয় হুম। আপনার স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ, বা যে সঠিক মানে সময় যে যাতায়াত অ্যান্টিভেনম দেওয়ার ব্যবস্থাটা খুব দরকার। কঠিন হওয়ার কারণে চরাঞ্চল থেকে আসলে জি, উপজেলা স্বাস্থ্য আমি যেটা কমপ্লেক্স বা বলতে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা কমপ্লেক্সে আসতে আসতে 2-3 ঘন্টা লেগে যাচ্ছে, তাহলে কি করা জি যাবে? জি ভাই, এটা স্বাভাবিক আমি একটা। দাবি জানাচ্ছি যে আমার ওই চর অঞ্চলের ভিতরে একটা এমন একটা জরুরি ব্যবস্থা করা উচিত, যেখানে সবাই অধিকাংশই কৃষক, ওখানে শতকরা 100% কৃষক ওখানে থাকে। তারা ওই ধান ভুট্টা চাষ করে, আর সাপের কালারটা এরকম যে আপনার ওই ধূসর মাটির সাথে মিশে থাকে, যা ভুট্টা পাকলে যেরকম পাতা মরে গেলে যে একটা বাদামি রং আসে, রাইট, এই কারণে আপনার শনাক্ত করা খুব সম্ভব না। আর যেহেতু 4-5 জন লোক একসাথে ভুট্টা ভাঙতে যায়, আপনার ওই শব্দ যে যেমন একজন গবেষক বললো যে আগে একটা শীষ দেয় বা শব্দ করে, সেই শব্দটা আসলে শুনতেও পাওয়া যায় না। ওই যেহেতু রাইট। 4-5 জন একসাথে ভুট্টা ভাঙলে শব্দ শুনতে পাওয়া যায় না, এক্ষেত্রে তারা আক্রান্ত হচ্ছে। আমি আপনার মাধ্যমে বলতে চাই যে এখানে আমাদের তার এই মানে চরাঞ্চলে একটা। ঘটছে আপনার অঞ্চলে, আপনি 7 জন মৃত্যুর খবর বললেন, এই 7 জনকে জি আপনি ভাই, জি চেনেন, ভাই, জানেন এরকম? অবশ্যই আমাদের আমার এলাকা, আমার পুকুর বাড়ি হচ্ছে সুতালুরি, আমার সুতালুরি ইউনিয়নে, আর আমার বাড়ি হচ্ছে আজিমনগর ইউনিয়নে। এই এখান থেকে প্রায় 40-45 মিনিটের দূরত্ব। এই দুই তিনটা ইউনিয়ন মিলে এই ভাই এখানে আপনার যে পরিমাণ। এই এই ঘটনাগুলি কি ইদানিংকালে সবচেয়ে বেশি লক্ষ্য করছেন আপনাদের অঞ্চলে, নাকি এর আগের বছরেও জি, এরকম অবস্থা ছিল? আমি আমার মায়ের সাথে কথা বলে সেদিনও দেখতে পাচ্ছি এই সাপগুলো আপনার এমন ভাবে থাকে, একটা বীরের মতো, যেরকম আপনার ওই দড়ির মতো পেঁচায়া থাকে। এটা না, না, মনে সে ঠিক করেন আছে, যে ঠিক আছে, ঠিক আছে, বুঝে এটা আপনি বলেছেন। আমি একটু জানতে চাচ্ছি যে এই ঘটনাগুলি এখন যেভাবে আমরা আলোচনা করছি এবং উপদ্রবটা যেভাবে খুব ব্যাপকভাবে দেখা যাচ্ছে, এটি কি আপনাদের অঞ্চলে এর আগের জি বছরগুলিতে এরকম ছিল, জি ভাই, নাকি এই বছরই গত সবচেয়ে বেশি? বছর এরকম, গত বছর ছিল না এরকম ভাই। এই বছরই আমি নির্দিষ্ট করে বলতে পারি, আপনার রুগীর নামও যদি হুম। জানতে চান আমি বলতে পারবো। ওই আহ, এই যে রাসেল ভাইপার, এই সাপের দংশনেই এই বছরই 7 জন মারা গেছে ভাই। আপনি এটা যদি আমার আচ্ছা, বিস্তারিত এর আগে কি রাসেল ভাইপারের উপদ্রব বা উপস্থিতিটা এরকম দেখেছেন কিনা, বা আপনারা পরিবারের এত কেউ ছিল না। দেখেছেন? আমিও কৃষক পরিবারের সন্তান। এত ছিল হুম। না ভাই, আমরা এই নামটা সম্পর্কে এত আচ্ছা, পরিচিত তার মানে না। সম্পূর্ণ যেভাবে বলা হচ্ছে যে একদম 80 ভাগ গুজব বা বিশাল একটা গুজব ছড়ানো হচ্ছে, ব্যাপারটা তা নয়। আপনার কাছে মনে হচ্ছে না, এটা না সত্য, কিছু কিছু জায়গাতে আপনার এলাকাতে অন্তত পক্ষে সত্য হিসেবে আপনি। জি ভাই, আপনি যদি এলাকায় খবর নিয়ে দেখতে পারেন, বর্তমানে এই জি, কয়েকদিনে যে লোকগুলা মারা গেছে, এটা আপনি খবর নিয়ে জানতে জি, পারবেন। একদম, একদম। জি। এবং মারা গেছে যে শেষ কথাটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আহ, আছেন আপনি? হ্যাঁ। শেষ কথাটা জি শুনতে ভাই, চাই যে মারা যাওয়ার পেছনের কারণটা কি, তারা সঠিক সময়ে চিকিৎসা নিতে না পারা, নাকি এটাই সবচেয়ে বড় সমস্যা ভাই, যে আমাদের ওই চরাঞ্চল থেকে ট্রলার দিয়ে পার আসতে, হয়ে আসলে মানে হয়তো হয়তো তার মানে সঠিক সময়ে চিকিৎসা নিতে না পারা? জি, আপনাকে ধন্যবাদ। নিপারা।